আসসালামু আলাইকুম। আ ১ নম্বর প্রশ্নের পর আজকে আমরা ২ নম্বর কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। ২ নম্বর কোয়েশ্চেনটা মূলত হবে উল্টো। অর্থাৎ আপনার রেশিও দেওয়া থাকবে, রেশিও থেকে আপনার অ্যামাউন্টগুলা বের করতে হবে। চলুন প্রশ্নটা পড়া যাক। ফুলফিল দ্য ব্যালেন্স শিট। এই যে একটা ব্যালেন্স শিট খালি দেওয়া আছে, ব্যালেন্স শিটটা পূরণ করতে হবে এবং একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে। আর তৈরি করার জন্য যে এই যে গ্যাপগুলা দেওয়া আছে ব্যালেন্স শিটের এই গ্যাপগুলা পূরণ করতে হবে, পাশাপাশি আমাকে একটা আলাদা করে ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে। আর ইনকাম স্টেটমেন্টের সিরিয়াল তো আমরা জানি, ওভাবেই করব। টোটাল অ্যাসেট দেওয়া আছে ৬ লক্ষ টাকা। আর অন্যদিকে এল প্লাস ওই দিকেও হলো নোট পেয়েবল দেওয়া আছে, আর লং টার্ম ডেপ্ট দেওয়া আছে, কমন স্টক তো দেওয়া নেই, রিটেইন আর্নিং দেওয়া আছে ১,৯৫,০০০। আর টোটাল লাইবিলিটিস আর ওনার সিকিউরিটি, যেহেতু টোটাল অ্যাসেট হলো ৬ লক্ষ, তাহলে এদিকে ৬ লক্ষ দেওয়াই আছে। আচ্ছা, কিছু আদার্স ইনফরমেশন দেওয়া আছে, এই ইনফরমেশনগুলো থেকেই মূলত আমাদের পুরো জিনিসটা বের করতে হবে। ডেপ টেস্ট রেশিও দেওয়া আছে 1:2, এসিড টেস্ট রেশিও দেওয়া আছে 0.8:1, অ্যাসেট টার্নওভার আছে 1.5 টাইমস, ইনভেন্টরি টার্নওভার আছে 5 টাইমস, আর গ্রস প্রফিট মার্জিন আছে 25%, নেট প্রফিট মার্জিন আছে 10%, অপারেটিং রেশিও আছে 90%। আচ্ছা, এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার। আর লাস্টে একটা লাইন আছে দেখুন, ডেইজ সেলস আউটস্ট্যান্ডিং 36 ডেইজ, মানে হলো আপনি যখন সেল করেন তার 36 দিন পর টাকা পান। ঠিক পরে একই লাইন অর দিয়ে লেখা আছে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড, তার মানে 36 দিন পর পর আমরা টাকা পাই। বিক্রি করলে 36 দিনের মাথায় টাকাগুলো পাবো, অর্থাৎ যে বাকিতে বিক্রি করবো সে বাকিতে বিক্রি। এখন চলুন ম্যাথটা শুরু করা যাক। অর্থাৎ আমাকে একটা ব্যালেন্স শিট তৈরি করতে হবে, আর হলো একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে। আচ্ছা, এই অঙ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আপনাকে সবগুলো সূত্র মাথায় থাকতে হবে। চলুন একটা একটা দেখা যাক। ডেপ্ট টেস্ট রেশিও ইজ ইকুয়াল টু কি, টোটাল ডেপ্ট আর ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট হবে, টোটাল অ্যাসেট। আর সেকেন্ড, হ্যাঁ, এখন দেখেন দ্বিতীয় অংশটা, অর্থাৎ দ্বিতীয় রেশিওটা দেওয়া আছে অ্যাসেট টেস্ট রেশিও। অ্যাসেট টেস্ট রেশিও তো আমরা জানি কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি আর মাইনাস প্রিপেইড এক্সপেন্স, কারণ 3 থেকে 4 মাসের মধ্যে যে ধরনের সম্পত্তিগুলো আমার আছে এগুলো লিখতে হবে। আর নিচে কারেন্ট লাইবিলিটি মাইনাস ব্যাংক ওভারড্রাফট, যদি আমার প্রশ্ন থাকে তাহলে ব্যাংক ওভারড্রাফটটা আমি মাইনাস করব। অন্যদিকে 3 নম্বরে আছে অ্যাসেট টার্নওভার। অ্যাসেট টার্নওভার তো সহজ, উপরে সেলস নিচে টোটাল অ্যাসেট, সেলস বাই টোটাল অ্যাসেট, তাহলে হয়ে গেল অ্যাসেট টার্নওভার। ইনভেন্টরি টার্নওভার, ইনভেন্টরি টার্নওভার উপরে হবে কস্ট অফ গুডস সোল্ড, হ্যাঁ কস্ট অফ গুডস সোল্ড, আর নিচে হবে অ্যাভারেজ ইনভেন্টরি, অ্যাভারেজ ইনভেন্টরি। গ্রস প্রফিট মার্জিন, উপরে গ্রস প্রফিট নিচে সেলস অথবা নেট সেলস অথবা টোটাল সেলস ইন্টু 100, নেট প্রফিটও সেম, উপরে নেট প্রফিট নিচে নেট সেলস ইন্টু 100। অপারেটিং রেশিও, পুরো অপারেটিং প্রফিট অথবা ইবিআইটি, অপারেটিং প্রফিটের অপর নাম ইবিআইটি ডিভাইডেড বাই সেলস, সেলস ইন্টু 100। আর প্রশ্নের একেবারে শেষে আরেকটা রেশিও দেওয়া ছিল অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। অ্যাভারেজ কালেকশন পিরিয়ডের সূত্র তো আমরা জানি, উপরে হবে অ্যাকাউন্ট রিসিভেবল, নিচে হবে নেট ক্রেডিট সেলস, অর্থাৎ শুধুমাত্র বাকিতে বিক্রয় যতটুকু করব ততটুকুই আসবে, আর ইন্টু 360। ওকে, এই গেলে সবগুলো সূত্র। সবগুলো সূত্র যখন আমার জানা হয়ে গেছে, কোন সূত্র থেকে আমি কোন অ্যামাউন্টটা পাবো এটা বিবেচনা করেই আমি ব্যালেন্স শিটটা কমপ্লিট করে ফেলতে পারবো, আর হলো একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে পারবো। চলুন শুরু করা যাক। এখন দেখুন, আমি যদি এই যে ইনফরমেশনগুলো থেকে প্রথম ইনফরমেশন দেখি, টোটাল ডেট ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট। টোটাল ডেট বলতে কি বোঝায়, অ্যাকচুয়ালি টোটাল লাইবিলিটিসগুলো, নোট পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, লং টার্ম ডেট। এই 3টা অংশের মধ্যে 2টা অংশ আছে, নোট পেয়েবল আছে, লং টার্ম ডেট আছে, কিন্তু অ্যাকাউন্ট পেয়েবল নাই। তাহলে এই সূত্র থেকে আমি অবশ্যই মাঝখানেরটা পেয়ে যাইতে পারি। দেখুন, আমি ওয়ার্কিং দিয়ে শুরু করব, যেহেতু আমার রিকোয়ারমেন্ট হলো ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট, সো বাকি সবই হলো আমার ওয়ার্কিং করে আমি নিয়ে আসবো। 1 নম্বর ওয়ার্কিংটা হবে ডেপ্ট টেস্ট রেশিও। ডেপ্ট টেস্ট রেশিও ইজ ইকুয়াল টু, আর ডেপ্ট টেস্ট রেশিও তো আমরা জানি ইজ ইকুয়াল টু, উপরে হবে টোটাল ডেপ্ট, নিচে হবে টোটাল অ্যাসেট, অথবা টোটাল ডেপ্টকে আপনি টোটাল অ্যাসেট দিয়ে ভাগ করলেই পেয়ে যাবেন। এখন ইম্পর্টেন্ট কথা হলো, টোটাল ডেপ্ট রেশিওর যে অংশটা দেওয়াই আছে 1/2, আর অনুপাতের সময় আমরা জানি অনুপাতের প্রথম অঙ্কটা উপরে হয় আর সেকেন্ড অঙ্কটা নিচে হয়। যেমন যেমন ধরুন
আপনি যদি 3:5 বলেন তাহলে এটার অনুপাত হবে উপরে 3 নিচে 5। এভাবে আমরা অনুপাতগুলোকে ভগ্নাংশে লিখতে পারি। এখন দেখুন উপরের অংশ টোটাল ডেপ্ট। টোটাল ডেপ্ট বলতে হলো নোট পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল আর লং টার্ম লায়াবিলিটি, এই তিনটাকে বোঝায়। তাহলে টোটাল ডেপ্টের জায়গায় আমরা এই তিনটা অ্যামাউন্ট আলাদাভাবে লিখতে পারি, নোটস পেয়েবল প্লাস অ্যাকাউন্টস পেয়েবল প্লাস লং টার্ম ডেপ্ট। আর নিচে টোটাল অ্যাসেট তো থাকবেই, টোটাল অ্যাসেট তো দেওয়াই আছে আমাদের, টোটাল অ্যাসেট 6 লক্ষ টাকা। তাহলে আমরা সরাসরি 6 লক্ষ টাকাও লিখে দিতে পারি, লিখে দিই 6 লক্ষ টাকা। এখন আমি আর গুণ করে, যেহেতু সবগুলো অ্যামাউন্টেই দেওয়া আছে, একটা অ্যামাউন্টে দেওয়া নেই, সো এই অ্যামাউন্টগুলো বসিয়ে আমি পরের লাইনে যদি আর গুণ করে ফেলি তাহলে আমি অ্যান্সারটা পেয়ে যাব। নোট পেয়েবল আর লং টার্ম ডেট দুইটা দেওয়া আছে, দুইটার মানগুলো আমরা বসিয়ে ফেলবো। 40,000, 1,20,000। 1/2 ইজ ইকুয়াল টু উপরে নিচে 6 লক্ষ, উপরে হবে নোটস পেয়েবলের জায়গায় 40,000 প্লাস অ্যাকাউন্টস পেয়েবল প্লাস লং টার্ম ডেট আছে 1,20,000। এবার একটা ক্যালকুলেশনে উপরগুলো যোগ করে আপনি আর গুণ করে বের করতে পারবেন। তো 40,000, 1,20,000, তাহলে 1,60,000 গুণ হবে 2 দিয়ে, তাহলে 3,20,000। আর এপিকে দিয়ে গুণ করলে 2AP প্লাস 3,20,000 ইজ ইকুয়াল টু 6 লক্ষ। এবার আপনি বিয়োগ করে দিলেই বের হয়ে যাবে। আচ্ছা, বিয়োগ করতে হবে না, এপি ইজ ইকুয়াল টু 6 লক্ষ মাইনাস 3,20,000, 2AP থাকবে, যেহেতু মাইনাস করে ভাগ করতে হবে। আপনি সরাসরি চাইলে সরাসরি করে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। ইজ ইকুয়াল টু ক্যালকুলেটার আপনি সরাসরি লিখতে পারেন 6 লক্ষ মাইনাস 3,20,000 হবে 2,80,000। 2,80,000কে যদি এদিক থেকে 2 দিয়ে ভাগ করেন তাহলে 1,40,000 বের হবে। 1,40,000, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল আমি পেয়ে গেলাম কত, 1,40,000। এটাকে ভাগ করে আমি 2,80,000 হয়েছে, সেটাকে 2 দিয়ে ভাগ করেছি। এখানে খুব বেশি বোঝার কিছু নেই। 1,40,000 পেয়েছি, অ্যাকাউন্টস পেয়েবল যেখানে পেয়েছি আমি সেখানে লিখে দিলাম 1,40,000। 1,40,000। এখন দেখুন ডান পাশে লাইবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটির পাশে যদি আপনি ভালো করে লক্ষ্য করেন, সেখানে নোটস পেয়েবল আছে, অ্যাকাউন্টস পেয়েবল আছে, লং টার্ম ডেপ্ট আছে, কমন স্টক নেই, রিটেইন আর্নিংস আছে, মোটো আছে, সবগুলো অ্যামাউন্ট আছে। কিন্তু শুধুমাত্র 5টা অ্যামাউন্টের মধ্যে 4টা অ্যামাউন্টে দেওয়া আছে, একটা অ্যামাউন্ট মিসিং। তাহলে আমরা ওই অ্যামাউন্টটা বের করতে পারি টোটাল থেকে, ওই 4টা মাইনাস করে। এভাবে দেখুন, তাহলে আমি ওয়ার্কিং 2 লিখবো। 2 দিয়ে কি লিখবো, কোনটা নেই, নেই হলো কমন স্টক। তাহলে কমন স্টক ইজ ইকুয়াল টু টোটাল থেকে আমি ওই বাকি 4টা মাইনাস করব। টোটাল এল প্লাস ওই, অথবা আপনারা সরাসরি লিখতে পারেন, পুরোটা লিখতে পারেন লাইবিলিটিস ওনার্স ইকুইটি মাইনাস মাইনাস একটা একটা করে মাইনাস করব। নোটস পেয়েবল দেওয়া আছে, তাহলে নোটস পেয়েবল মাইনাস অ্যাকাউন্টস পেয়েবল মাইনাস লং টার্ম ডেপ্ট। লং টার্ম ডেপ্টও মাইনাস করার পরে আমি আরেকটা মাইনাস করব, সেটা হলো রিটেইন আর্নিংস। রিটেইন আর্নিংস 1,95,000। এখন নিচে 1,95,000। আচ্ছা, নিচে এবার টোটাল আছে কত, 6 লক্ষ টাকা। এখন 6 লক্ষ থেকে আমি একটা একটা করে মাইনাস করব। 40,000 মাইনাস 40,000 মাইনাস 1,40,000 মাইনাস 1,20,000 লং টার্ম ডেপ্ট 1,20,000। আর রিটেইন আর্নিংস আছে 1,95,000। 1,95,000। এবার আপনি ক্যালকুলেশন করে সহজেই কমন স্টকটা পেয়ে যাবেন, আশা করি এখানে আর কোনো সমস্যা নেই। ক্যালকুলেশন করলে কত হবে, 6 লক্ষ থেকে 95 সম্ভবত 1,05,000 হবে। হ্যাঁ, 1,05,000 টাকা, 1,05,000 কমন স্টক আপনি বের করে ফেললেন। তাহলে এবার কমন স্টকের জায়গায় লিখে দেন 1,05,000। ওকে, তাহলে ইনকাম স্টেটমেন্টের লাইবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটির পাশে শেষ। এবার আপনি অ্যাসেটের পাশে দেখবেন। অ্যাসেটের পাশে অ্যাকচুয়ালি একটাও দেওয়া নেই, যেহেতু কিছুই দেওয়া নেই তাই আমরা রেশিওর দিকে খেয়াল করব। 3 নম্বর রিকোয়ারমেন্ট দিয়ে, 3 নম্বর ওয়ার্কিং দিয়ে, 3 নম্বর ওয়ার্কিং দিয়ে পরের রেশিও। এটা যেহেতু শেষ, ডেট টেস্ট রেশিও শেষ। এবার এসিড টেস্ট রেশিওতে আসেন। এসিড টেস্ট রেশিওর সূত্রটা কি, কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি। কারেন্ট অ্যাসেটও আমার কাছে নেই, ইনভেন্টরিও নেই।
কিছুই নেই আমার কাছে। সো এটা আপাতত বাদ। পরেরটাতে দেখেন অ্যাসেট টার্নওভার। অ্যাসেট টার্নওভারে দেখেন টোটাল সেলস বাই টোটাল অ্যাসেট। তাহলে আমার কাছে টোটাল অ্যাসেট যেহেতু দেওয়া আছে, এখান থেকে আমি সেলস পাবো। সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড ইজিলি পেয়ে যাবো। সো শুরু করি এটা। অ্যাসেট টার্নওভার, অ্যাসেট টার্নওভার রেশিও, অ্যাসেট টার্নওভার ইজ ইকুয়াল টু, আমি সরাসরি লিখতে পারি কি উপরে, সেলস ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট। হ্যাঁ, অ্যাসেট হয়ে গেল। এবার ইজ ইকুয়াল টু সেলস আছে কত, যেহেতু সেলস নাই আবার। আচ্ছা, অ্যাসেট টার্নওভার কত দেওয়া আছে, 1.5 টাইমস, তাহলে লিখলাম 1.5। আর সেলস যেহেতু আমাকে বাইর করতে হবে, সেজন্য সেলস লিখে দিলাম। আর নিচে থাকবে টোটাল অ্যাসেট। টোটাল অ্যাসেট আমার প্রশ্নে দেওয়া ছিল, কত ছিল, টোটাল অ্যাসেট ছিল 6 লক্ষ টাকা, তাহলে 6 লক্ষ লিখে দিলাম। এবার আমি সহজেই আর গুণ করেই হলো বের করে ফেলতে পারবো সেলস। 1.5 ইন্টু 6 লাখ, তাহলে হবে সেলস ইজ ইকুয়াল টু 9 লাখ টাকা। দেখুন, অ্যাসেট টার্নওভার থেকে আমি সহজেই সেলস পেয়ে গেলাম 9 লক্ষ টাকা। তাহলে এবার যদি আমি পরের রেশিওগুলো দেখি, তাহলে পরের রেশিওগুলো থেকে অবশ্যই আমি অন্য কোনো না কোনো হিন্টস অবশ্যই পাবো। ইনভেন্টরি টার্নওভার দেখেন, ইনভেন্টরি টার্নওভার হলো কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেন্টরি। আমার অ্যাভারেজ ইনভেন্টরি নাই, কিন্তু কস্ট অফ গুডস সোল্ড আমি পেতে পারি। হ্যাঁ, আচ্ছা, গ্রস প্রফিটে যাই। গ্রস প্রফিট মার্জিন ইজ ইকুয়াল টু গ্রস প্রফিট ডিভাইডেড বাই নেট সেলস। এই যে সেলসটাকে কাজে লাগিয়ে আমি এখন গ্রস প্রফিট বের করতে পারবো। তাহলে এটা শুরু করতে পারি। গ্রস প্রফিট ইজিলি বের করতে পারবো, সমস্যা নেই। তাহলে গ্রস প্রফিটটা করি। গ্রস প্রফিট ইজ ইকুয়াল টু, গ্রস প্রফিট ইজ ইকুয়াল টু, উপরে গ্রস প্রফিট, উপরে হবে গ্রস প্রফিট মার্জিন ইজ ইকুয়াল টু, উপরে হবে গ্রস প্রফিট, নিচে হবে গ্রস সেলস অথবা নেট সেলস অথবা টোটাল সেলস, যে কোনো একটা লিখতে পারেন, ইন্টু 100 ইজ ইকুয়াল টু গ্রস প্রফিট। আচ্ছা দেখেন, গ্রস প্রফিট মার্জিন দেওয়া আছে 25%, তাহলে 25 ইজ ইকুয়াল টু গ্রস প্রফিট তো আমার বেরই করতে হবে, তাহলে উপরে লিখলাম গ্রস প্রফিট। নেট সেলস একটু আগে বের করলাম, 9 লক্ষ সম্ভবত, হ্যাঁ 9 লক্ষ টাকা, বলে নিচে 9 লক্ষ দিলাম, ইন্টু 100। এবার আমি যদি কাটাকাটি করি, কাটাকাটি করে আর গুণ করি, তাহলে 9 লক্ষ ডিভাইডেড বাই 100 ইন্টু 25 ইজ ইকুয়াল টু পাবো গ্রস প্রফিট। সুতরাং গ্রস প্রফিট ইজ ইকুয়াল টু 2,25,000 টাকা। তাহলে এবার গ্রস প্রফিটটা আমি গ্রস প্রফিট মার্জিন থেকে বের করে ফেললাম। এবার 5 নাম্বার ওয়ার্কিং দিয়ে, আচ্ছা গ্রস প্রফিট মার্জিন থেকে আমি গ্রস প্রফিট পেয়ে গেছি, আমার কাছে সেলসও আছে গ্রস প্রফিটও আছে, তাহলে আমি কস্ট অফ গুডস সোল্ডটা ইজিলি পেয়ে যাবো। কস্ট অফ গুডস সোল্ড যেগুলো সেলস মাইনাস গ্রস প্রফিট, মাইনাস গ্রস প্রফিট কিভাবে হয়, এটা কিভাবে হয় তা দেখার জন্য আগে একটু আবার ইনকাম স্টেটমেন্টে যাই। সেলস থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করি, কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করে আমরা কি পাই, আমরা গ্রস প্রফিট পাই। এখন দেখেন, সেলস থেকে যদি আমি গ্রস প্রফিট সরাসরি মাইনাস করতে পারি, তাহলে কস্ট অফ গুডস সোল্ড পেয়ে যাব। তাহলে সেলস আছে কত, 9 লক্ষ, আর গ্রস প্রফিট সবে মাত্র পেলাম 2,25,000। তাহলে বিয়োগ করলে কত পাবো, টাকা 6,75,000। তাহলে কস্ট অফ গুডস সোল্ডও আমি পেয়ে গেলাম। এখন কস্ট অফ গুডস সোল্ড দিয়ে আমার কাজ কি, কস্ট অফ গুডস সোল্ড দিয়ে আমি ইনভেন্টরি টার্নওভারও করতে পারবো, কিন্তু যেহেতু গ্রস প্রফিট মার্জিন করে ফেলেছি, তাই নেট প্রফিট মার্জিনটাও করে ফেলি, তাহলে আমার ইনকাম স্টেটমেন্টের কাজগুলো অনেক এগিয়ে যাবে। আচ্ছা, এবার আমরা নেট প্রফিট মার্জিন যে রেশিওটা 10% দেওয়া আছে, ওই অংশটার কাজ ইজিলি করতে পারি। তাহলে 4 নাম্বার শেষ, তাহলে 5 নাম্বার ওয়ার্কিং দিয়ে আমরা নেট প্রফিট মার্জিন লিখে ফেলতে পারি। নেট প্রফিট মার্জিন ইজ ইকুয়াল টু, উপরে তো নেট প্রফিট, নিচে হবে টোটাল সেলস বা নেট সেলস। এবার দেখেন, নেট প্রফিট মার্জিন দেওয়া আছে কত, 10%, তাহলে 0.10, অথবা আপনি সরাসরি 10ও লিখতে পারেন। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখতে হবে, নেট প্রফিট যেহেতু আমি বের করব, নেট প্রফিট উপরে, নিচে হলো নেট সেলস। নেট সেলস আমি বের করেছি 9 লক্ষ টাকা, একটু আগে করেছি 9 লক্ষ, 9 লক্ষ লিখে দিলাম। এবার আর গুণ করি, আর গুণ করলে কত হয় দেখেন। আচ্ছা, ওই পার্সেন্টেজের জন্য অবশ্যই 100 দিতে হবে, যেহেতু আমি পার্সেন্টেজ করেছিলাম এটার। সুতরাং নেট প্রফিট ইজ ইকুয়াল টু 90,000 টাকা। আচ্ছা,
এবার আমার গ্রস প্রফিটও শেষ, নেট প্রফিটও শেষ। তাহলে আমি লিখি গ্রস প্রফিট, নেট প্রফিট, এটা আমি পেয়ে গেলাম। তাহলে আমার ইনকাম স্টেটমেন্ট নিয়ে আপাতত চিন্তা করতে হবে না। কিন্তু অ্যাসেট পাশে দেখেন ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, ফিক্সড অ্যাসেট, এগুলো একটাও দেওয়া নাই। এবার আমার এদিকে নজর দিতে হবে, একটা একটা করে বের করতে হবে। দেখুন গ্রস প্রফিট, নেট প্রফিট মার্জিন তো আমি ইউজ করে ফেললাম। তাহলে এবার 36 ডেজে যে অ্যাভারেজ কালেকশন পিরিয়ডটা 36 ডেজ দেওয়া আছে, এটাকে কাজে লাগিয়ে আমাকে কোনো না কোনো একটা কিছু বের করতে হবে। যেমন সূত্রের মধ্যে দেখেন অ্যাকাউন্ট রিসিভেবল ইন্টু 360 ডিভাইডেড বাই নেট ক্রেডিট সেলস। এই জায়গা থেকে আমি কি পাবো, অ্যাকাউন্ট রিসিভেবল সহজে পেয়ে যাব, কারণ অ্যাকাউন্ট রিসিভেবলটা হলো আমার দেওয়া নাই, আর নেট সেলস হলো দেওয়া আছে, আর 360 তো একটা ওয়ার্ড, সো অঙ্ক তো সমস্যা হবে না। এখন রিকোয়ারমেন্ট 6, সরি হলো ওয়ার্কিং 6 দিয়ে আমি অ্যাভারেজ কালেকশন পিরিয়ড ইজ ইকুয়াল টু লিখব কালেকশন পিরিয়ড ইজ ইকুয়াল টু উপরে এপি এআর ইন্টু 360, নিচে হবে নেট ক্রেডিট সেলস, শুধু ক্রেডিট সেলস লিখলেও হবে। এবার আমি মানগুলো লিখব। দেখুন অ্যাভারেজ কালেকশন পিরিয়ড 36 ডেজ আছে, তাহলে আমার অ্যাভারেজ কালেকশন পিরিয়ডের মান তো দেওয়াই আছে 36 ইজ ইকুয়াল টু 36 ইজ ইকুয়াল টু এআর, যেহেতু আমি বের করবো অ্যাকাউন্ট রিসিভেবল, এআর লিখে দিব ইন্টু 360, আর নিচে তো হবে 9 লক্ষ ক্রেডিট সেলস, যেহেতু হলো টোটাল সেলস, ক্রেডিট সেলস সম্পর্কে কোনো কিছু বর্ণনা নেই, তাই টোটাল সেলসটাই ক্রেডিট সেলস। এআর ইজ ইকুয়াল টু, এবার আপনি ভাগ করে কাটাকাটি করলেই হয়ে যাবে 360 ইন্টু 36 ইজ ইকুয়াল টু 90,000। অ্যাভারেজ কালেকশন পিরিয়ড থেকে আমরা এআর বের করে ফেললাম, অ্যাকাউন্টস রিসিভেবল বের করলাম 90,000, তাহলে লিখে ফেলি 90,000। এবার আমার কাছে একটা চলে এসেছে, আরও দুইটা বের করতে হবে। এবার দেখুন অ্যাভারেজ কালেকশন পিরিয়ডের কাজও করে ফেললাম, অপারেটিং রেশিও একটা বাকি আছে, আর ইনভেন্টরি টার্নওভার রেশিও এইটা বাকি আছে, অ্যাসেট টেস্ট রেশিও, এই দুইটা অংশ থেকে আমি অবশ্যই বাকি ম্যাথটা সম্পূর্ণ করতে হবে। আচ্ছা দেখুন ইনভেন্টরি টার্নওভার রেশিও কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেন্টরি। কস্ট অফ গুডস সোল্ড তো একটু আগে আমরা বেরই করলাম, কস্ট অফ গুডস সোল্ড বের করলাম কত, 6,75,000, 6,75,000 বের করে ফেললাম। তাহলে সরাসরি আমরা সূত্রে চলে যেতে পারি, রিকোয়ারমেন্ট আবার ওয়ার্কিং 7 ইনভেন্টরি টার্নওভার রেশিও ইজ ইকুয়াল টু ইনভেন্টরি টার্নওভার রেশিও ইজ ইকুয়াল টু, আপনি উপরে লিখবো কস্ট অফ গুডস সোল্ড, আর নিচে লিখবো অ্যাভারেজ ইনভেন্টরি। অ্যাভারেজ ইনভেন্টরি, দুইটা ইনভেন্টরি থাকলে অ্যাভারেজের প্রশ্ন আসে, কিন্তু যেহেতু একটাই ইনভেন্টরি, সো পরের লাইনে শুধুমাত্র ইনভেন্টরি লিখতে পারি। এবার দেখুন কত দেওয়া আছে, মান দেওয়া আছে 5 টাইমস, তাহলে লিখবো 5 ইজ ইকুয়াল টু কস্ট অফ গুডস সোল্ড তো বের করলাম কত, 6,75,000, হ্যাঁ 6,75,000, তাহলে কস্ট অফ গুডস সোল্ডের জায়গায় আমি 6,75,000 বসিয়ে দিতে পারবো, আর নিচে অ্যাভারেজ ইনভেন্টরির জায়গায় আমি শুধুমাত্র ইনভেন্টরি বসিয়ে দিলাম। এবার আপনি যদি আর গুণ করে কাটাকাটি করেন, তাহলে 5 ইনভেন্টরি ইজ ইকুয়াল টু 6,75,000, তাহলে একটা ইনভেন্টরি ইজ ইকুয়াল টু কত হবে, হ্যাঁ সুতরাং ইনভেন্টরি ইজ ইকুয়াল টু 1,35,000 টাকা। এখন 1,35,000 ইনভেন্টরি আমি পেয়ে গেলাম, তাহলে ইনভেন্টরির জায়গায় লিখে দিব 1,35,000। এবার দেখুন দুইটা আমি পেয়ে গেছি, আর বাকি আছে ক্যাশ আর ফিক্সড অ্যাসেট। এই ক্যাশটা আমি কোথা থেকে পাবো, ক্যাশটা শুধুমাত্র পাবো অ্যাসেট টেস্ট রেশিও থেকে। তাহলে আমার অ্যাসেট টেস্ট রেশিওতে এবার শুরু করতে হবে ওয়ার্কিং 8। এবার দেখুন অ্যাসেট টেস্ট রেশিও ইজ ইকুয়াল টু, এই জায়গায় একটা বোঝার জিনিস আছে, দেখুন অ্যাসেট টেস্ট রেশিও ইজ ইকুয়াল টু, অ্যাসেট টেস্ট রেশিওর সূত্রটা কি, আগে সূত্রটা লিখি। সূত্রটা হলো উপরে কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি মাইনাস প্রিপেইড এক্সপেন্স, আর নিচে হবে কারেন্ট লাইবিলিটি মাইনাস ব্যাংক ওভারড্রাফট ওডি। এবার দেখুন কারেন্ট অ্যাসেট আমার কাছে দেওয়া নেই, কিন্তু আপনি যদি প্রশ্নের দিকে একটা একটা করে মিলান, কারেন্ট অ্যাসেট বলতে কোনটা, ক্যাশ বোঝাবে, অ্যাকাউন্ট রিসিভেবল বোঝাবে, আর ইনভেন্টরি বোঝাবে, এই তিনটাই মূলত কারেন্ট অ্যাসেট। এখন দেখেন কারেন্ট অ্যাসেট থেকে মাইনাস হয় কি, কারেন্ট অ্যাসেট থেকে
অ্যাসেট টেস্ট রেশিও করার সময় কারেন্ট অ্যাসেট থেকে মাইনাস হয় ইনভেন্টরি, তাহলে ইনভেন্টরি সিলেক্ট করলাম, এটাকে মাইনাস করতে হবে। অঙ্কে যেহেতু প্রিপেইড এক্সপেন্স নাই, এটার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে কারেন্ট অ্যাসেট থেকে যদি আমি ইনভেন্টরি মাইনাস প্রিপেইড এক্সপেন্স নামক এই যে ওয়ার্ডগুলো যদি বাদ দেই, তাহলে আর কি থাকে? অ্যাকাউন্ট রিসিভেবল আর হলো ক্যাশ, এই দুইটা অংশ। তাহলে আমি উপরে অ্যাসেট টেস্ট রেশিওর উপরের অংশটাতে আমি থিওরি অনুযায়ী লিখতে পারি ক্যাশ প্লাস অ্যাকাউন্ট রিসিভেবল, আর নিচে কারেন্ট লাইভ। হ্যাঁ, আচ্ছা, আবার দেখুন, ক্যাশ থেকে আমি ইনভেন্টরি আর প্রিপেইড এক্সপেন্স মাইনাস করলাম। ব্যাপারটা হলো আমি এই ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি থেকে আমি ইনভেন্টরি মাইনাস করলাম। তাহলে আর বাকি থাকবে কি? বাকি থাকবে ক্যাশ আর অ্যাকাউন্ট রিসিভেবল। নিচে কারেন্ট লাইবিলিটি থেকে ব্যাঙ্ক ওভারড্রাফট মাইনাস করব। ম্যাথে যেহেতু ব্যাঙ্ক ওভারড্রাফট নেই, তাহলে কারেন্ট লাইবিলিটি বলতে কোনটা? নেট পেয়েবল, নোটস পেয়েবল আর অ্যাকাউন্টস পেয়েবল, দুইটা অংশ। তাহলে নিচে দুইটা অংশে বসে যাবে নোটস পেয়েবল প্লাস অ্যাকাউন্টস পেয়েবল। এই অংশটা কেটে দিলাম। এবার অ্যাসেট টেস্ট রেশিওর যে কারেন্ট সূত্রটা আমি পেলাম, এই সূত্রে এবার মানগুলো বসিয়ে দিলে আমরা অ্যাসেট টেস্ট রেশিওর পেয়ে যাব। তাহলে উপরে নিচে নোটস পেয়েবল আর অ্যাকাউন্টস পেয়েবল বলতে 40,000 আর 1,40,000, দুইটা মান লিখে দিলাম। 40,000 প্লাস 1,40,000, আর উপরে ক্যাশ আর অ্যাকাউন্ট রিসিভেবল। যেহেতু ক্যাশ আমাকে বের করতে হবে, তাহলে ক্যাশ লিখে দিলাম, প্লাস অ্যাকাউন্ট রিসিভেবল আমরা বের করলাম কত? 90,000, তাহলে প্লাস 90,000। আর অ্যাসেট টেস্ট রেশিওর মান তো দেওয়াই আছে, ইজ ইকুয়াল টু সম্ভবত 0.8, হ্যাঁ 0.8 অনুপাত 1, তার মানে 0.8 উপরে আর 1 নিচে, নিচে 1 দেওয়া না দেওয়া একই কথা। এবার 40,000 প্লাস 1,40,000, 1,80,000কে আমরা হলো 0.8 দিয়ে গুণ করব। 1,80,000 ইন্টু 0.8, হ্যাঁ। এবার ওখান থেকে এবার শুধুমাত্র 90,000টা এই পাশ থেকে ওই পাশে নিয়ে গেলে, অর্থাৎ মাইনাস করে দিলেই আমি ক্যাশটা পেয়ে যাব। ইকুয়াল টু 54,000 ক্যাশ পেয়ে গেলাম। এবার ক্যাশ লিখে ফেলি 54,000। এবার ভালো করে যদি লক্ষ্য করেন, তাহলে দেখেন বাম পাশে হলো 4টা উপাদান থেকে 3টা উপাদানই আমার দেওয়া আছে, আর একটা নাই, অথচ টোটালটা দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে সহজেই ফিক্সড অ্যাসেটটা বের করে ফেলতে পারবো। ফিক্সড অ্যাসেট ইজ ইকুয়াল টু টোটাল অ্যাসেট মাইনাস যেগুলো যেগুলো দেওয়া আছে ওগুলো মাইনাস করে দিব, মাইনাস ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল আর ইনভেন্টরি, তিনটা মাইনাস করবো। ক্যাশ মাইনাস এয়ার মাইনাস ইনভেন্টরি ইজ ইকুয়াল টু টোটাল অ্যাসেট আছে 6 লক্ষ টাকা, মাইনাস ক্যাশ হবে 54,000 টাকা, আর অ্যাকাউন্ট রিসিভেবল হবে 90,000 টাকা, ইনভেন্টরি 1,35,000 টাকা, 1,35,000। তাহলে মাইনাস করলে আমি সহজেই হলো ফিক্সড অ্যাসেটটা পেয়ে যাব। 6 লক্ষ থেকে মাইনাস 54,000, 90,000, 1,35,000, 6 লক্ষ, 3,21,000 টাকা হলো ফিক্সড অ্যাসেট পেয়ে গেলাম। 3,21,000 টাকা ফিক্সড অ্যাসেট টাকা। এবার আমি 3,21,000 ফিক্সড অ্যাসেটের জায়গায় লিখে ফেলি 3,21,000। এবার দেখুন আমাকে প্রশ্নে কি বলেছিল? প্রশ্নে বলেছিল একটা ব্যালেন্স শিট তৈরি করো, ব্যালেন্স শিটটা পূরণ করো আর ইনকাম স্টেটমেন্ট তৈরি করো। এই যে ব্যালেন্স শিটটা, ম্যাথের পরবর্তীতে আপনারা এই ব্যালেন্স শিটটা সম্পূর্ণভাবে সবগুলো অ্যামাউন্ট কপি করে লিখে দিবেন, তাহলে আমার ব্যালেন্স শিট তৈরি হয়ে গেল, বিএল শিট তৈরি হয়ে গেল। এবার আমাকে একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে। এটার ব্যালেন্স শিটের জায়গায় আমি সম্পূর্ণ জায়গায় ব্যালেন্স শিট বসিয়ে দেওয়ার পরে এবার আমাকে একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে। এবার চলুন একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করা যাক। আচ্ছা, এবার আমরা একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করব। ইনকাম স্টেটমেন্ট তৈরি করার পূর্বে থিওরিটা দেখুন, আমরা এখান থেকে সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করব, খরচগুলো মাইনাস করার পরে গ্রস প্রফিট পাবো। এই গ্রস প্রফিট থেকে আমরা অপারেটিং এক্সপেন্সগুলো মাইনাস করব, তারপর আমরা নেট প্রফিট পেয়ে যাব। এতটুকু করতে পারলে আমাদের ইনকাম স্টেটমেন্ট শেষ। এবার দেখুন, তাহলে আমি ইনকাম স্টেটমেন্টের প্রথমে সেলস থেকে শুরু করলাম। সেলস, আচ্ছা আপনি চাইলে হলো ঘরও করে নিতে পারেন। তাহলে সেলস এখানে কেটে পার্টিকুলার্স এক পাশে আর এক পাশে হলো টাকা লিখে আপনি একটা ঘর করে নিতে পারেন। ঘর করে লিখলে একটু সুন্দর দেখায়। তাহলে সেলস তো আমরা প্রথমেই পেয়ে গেলাম হলো 9 লক্ষ টাকা। সেলস থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করব। কস্ট অফ গুডস সোল্ড কোথায় পেয়েছি আমরা? কস্ট অফ গুডস সোল্ড পেয়েছিলাম হলো গ্রস প্রফিটের পরে। কস্ট অফ গুডস সোল্ড আমরা 6,75,000 টাকা বের করে নিয়ে এসেছি। 6,75,000 টাকা। এই 6,75,000 টাকা লিখে এখন আমরা মাইনাস করব। 6,75,000 টাকা লিখলে 2,25,000 সম্ভবত।
হ্যাঁ, 2,25,000 টাকা আমি গ্রস প্রফিট পেয়ে গেলাম। গ্রস প্রফিট 2,25,000। এই গ্রস প্রফিটটা দেখুন, আপনি যে এখন গ্রস প্রফিটটা বের করলেন, এটা সূত্র দিয়ে আমরা যেটা করেছিলাম সেটার সাথে অবশ্যই মিলবে। আর যদি না মিলে তাহলে অবশ্যই আপনি কোথাও না কোথাও ভুল করেছেন, এটা মেনে নিতে হবে। 2,25,000 টাকা গ্রস প্রফিট। এবার দেখুন, গ্রস প্রফিট থেকে আমরা অপারেটিং এক্সপেন্স মাইনাস করি, অপারেটিং এক্সপেন্স। কিন্তু আমার এই অঙ্কে আমার অপারেটিং এক্সপেন্স এখনো পর্যন্ত আমি পাইনি, তাই গ্যাপ রাখলাম। এবার দেখুন নেট প্রফিট। নেট প্রফিট রেশিওর থেকে আমরা নেট প্রফিট বের করেছিলাম সম্ভবত 90,000। নেট প্রফিটটা এখানে আমরা লিখে দিব, তাহলেই প্রায় কমপ্লিট হয়েই যাবে। দেখুন নেট প্রফিট কত পেয়েছিলাম, নেট প্রফিট পেয়েছিলাম আমরা 90,000, নেট প্রফিট 90,000 টাকা। এখন নেট প্রফিটের যে জায়গাটা, ওখানে আমরা 90,000 টাকা লিখে দিলাম। এবার দেখুন আমার কাছে গ্রস প্রফিট আছে, আবার নেট প্রফিটও আছে, কিন্তু আমার অপারেটিং এক্সপেন্সটা নেই। এটা থেকে এটা মাইনাস করে দিলেই হলো আমার অপারেটিং এক্সপেন্স বের হয়ে যাবে। 1,35,000 টাকা হবে সম্ভবত। হ্যাঁ, 1,35,000 টাকা আমার অপারেটিং এক্সপেন্স। আশা করি এতটুকুতে কারো কোনো সমস্যা নেই। 1,35,000 টাকা থেকে এবার মাইনাস করলে সুন্দরভাবে একটা আমি ইনকাম স্টেটমেন্ট তৈরি করে ফেললাম। ইনকাম স্টেটমেন্ট আর হলো ব্যালেন্স শিট, দুইটাই আমার রিকোয়ারমেন্ট বের করতে বলেছিল। একটা ব্যালেন্স শিট হলো তৈরি করো এবং ইনকাম স্টেটমেন্ট তৈরি করো, আমার দুইটাই হলো তৈরি হয়ে গেছে। তাই আশা করি হলো এখানে কারো কোনো সমস্যা থাকবে না। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে পারেন। আর এই এতটুকুর মধ্যে আমরা অবটেইনিং ইনভেস্টমেন্ট ইনফরমেশন চ্যাপ্টারটা শেষ করলাম। ধন্যবাদ।